তো এই যে প্রিফিক্স শব্দটা হচ্ছে, আমি যদি বলি যে প্রিফিক্স শব্দটা কাকে বলে, এবং প্রিফিক্স শব্দটি তোমাদের অবশ্যই জানতে হবে যে প্রিফিক্স বলতে কি বুঝি। তো প্রিফিক্স হলো সেটাই যেটা হচ্ছে যে কোনো ওয়ার্ডের পূর্বে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে। আমি একটি ওয়ার্ড এর পূর্বে কোনো বর্ণ, কোনো লেটার যদি যুক্ত করি, ঠিক আছে, বর্ণ এবং বর্ণ সমষ্টি যুক্ত করার পরে নতুন শব্দ সৃষ্টি করছে। আমি এখানে একটা ওয়ার্ড লিখেছি যেটা কনসাস, মানে হলো সচেতন। এই কনসাস এর পূর্বে আমি কোনো ওয়ার্ড যদি তৈরি করি, সেইটা ওয়ার্ড যদি কি হয়, সেই ওয়ার্ডটা অবশ্যই কী হতে হবে, নতুন শব্দ সৃষ্টি করবে। যদি এখানে ইউএন আমি ইউএন যুক্ত করি, তাহলে আনকনসাস হয়ে যায়। এই যে এই বর্ণ বা লেটার দুইটা যোগ হয়েছে, এই যুক্ত হওয়ার পরে নতুন শব্দ সৃষ্টি করেছে, আমি এটাকে বলবো প্রিফিক্স। ক্লিয়ার সবাই? ঠিক তেমনই এটা হচ্ছে প্রিফিক্স। তাহলে পূর্বে কোনো ওয়ার্ড বা শব্দ এর পূর্বে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যদি নতুন কোনো শব্দ সৃষ্টি করে, তাহলে সেটাকে আমরা বলবো প্রিফিক্স। আর সাফিক্স হচ্ছে ঠিক পরে, যদি আমরা ধরো এখানে আমি আর একটা ওয়ার্ড লিখি, আমি লিখেছি ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে কাজ করা। ঠিক এই ওয়ার্কের পরে যদি এই ওয়ার্ড বা শব্দটার পরে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করে নতুন কোনো শব্দ সৃষ্টি করে, তখন সেটাকে বলবো আমরা সাফিক্স। তাহলে এই ওয়ার্ক আছে, যদি আমরা এখানে ওয়ার্কার করি, দেখো ইআর যুক্ত করেছি। ইআর যুক্ত করে যদি কোনো নতুন শব্দ সৃষ্টি করে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা সাফিক্স। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা এই শব্দটি বুঝতে পেরেছ যে আমি সংজ্ঞাটা বললাম প্রিফিক্স এবং সাফিক্স শব্দটি কি। আমি আবারও বলি, তোমরা যেহেতু তোমাদের প্রথম এটি নিয়ম, প্রথম তোমাদের আইটেম, সেক্ষেত্রে তোমরা একটু ক্লিয়ার হবে যে প্রিফিক্স হচ্ছে পূর্বে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি হয়। যদি নতুন শব্দ সৃষ্টি না হয়, তাহলে সেটি কিন্তু সাফিক্স প্রিফিক্স হবে না। তাহলে যে ওয়ার্ড বা শব্দ সাথে বা পূর্বে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে, সেটাকে আমরা বলবো প্রিফিক্স। আর সাফিক্স হচ্ছে যে ওয়ার্ড বা শব্দ বর্ণ বা বর্ণ এর পরে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করবে, তখন সেটাকে আমরা বলবো সাফিক্স। প্রিয় শিক্ষার্থী, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা এই সাফিক্স প্রিফিক্স যখন পরীক্ষায় প্যাসেজ হিসাবে আসে, তখন আমাদের একটা প্রবলেম দেখা দেয় সাধারণত, যে এখানে কি বসবে, নাউন কিভাবে আমরা এই সাফিক্স এবং প্রিফিক্সটা বুঝবো যে এখানে সাফিক্স হবে, এখানে প্রিফিক্স হবে। এটা জানার জন্য এই সাফিক্স এবং প্রিফিক্স যদি আমরা ভালোভাবে অ্যান্সার করতে চাই, তাহলে আমাদের চারটা জিনিস সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। সেটি হচ্ছে একটি নাউন, আর একটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটি হচ্ছে অ্যাডভার্ব, আর একটা হচ্ছে ভার্ব। এই যে চারটা আছে, এই চারটা সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন কোনো সেন্টেন্স করো, কোনো একটি বাক্য গঠন করো, তখন কিন্তু আমরা সাধারণত শিখেছি যে আমরা কথায় আমরা বলি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমার কথাগুলা খুব মনোযোগ সহকারে শুনবে। একটি সেন্টেন্স গঠনের জন্য সাবজেক্ট, ভার্ব থাকলেই এনাফ, সেন্টেন্স গঠন হয়ে যায়। এইখানে সাফিক্স প্রিফিক্স করার সময় দেখবা আমরা এখন যখন ছোট ছিলাম, তখন কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্টেই
একটা সেন্টেন্স রয়েছে, কিন্তু প্যাসেজের ক্ষেত্রে দেখা যাবে যে একটি সেন্টেন্স অনেক বড় হচ্ছে, সেখানে পাস্ট স্পেসের সবই থাকবে। তা আমাদের এই সাফিক্স প্রিফিক্সের এই 4টি কোথায় কিভাবে বসে এটা আমাদের অবশ্যই জানতে হবে। গঠনটা আমাদের যদি জানি, তুমি যদি বাংলা অর্থ বুঝো, যেহেতু আমরা বাঙালি, আমাদের ভাষা বাঙালি, যে প্যাসেজটা দেওয়া হবে ইংলিশে সেই প্যাসেজটা তোমাকে আগে তো বুঝতে হবে। যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি সেখানে কি বসবে এটা কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি তুমি বুঝো তাহলে তোমার কাছে কি হবে, খুব সহজ হবে, যে এটি সহজেই তুমি অ্যান্সার করতে পারবে। এখন আমি তোমাদের মেনলি যেটা শেখানোতে, যে নাউন কি থাকলে নাউন এখানে বসবে, কিভাবে বুঝবো নাউন এখানে বসবে, এটি নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। যারা বিশেষ করে অনলাইনে আছো, আমি আশা করব তোমরা আমার এই কথাগুলা, আমি যে কথাগুলো লিখব, আমি যে কথাগুলো বলবো, তুমি সেটা মনোযোগ সহকারে খাতাতে উঠে রাখবে, পরে তোমাকে অনেক কাজে লাগবে এবং প্যাসেজ করার সময় তোমার কাছে খুব সহজ মনে হবে। তবে আজকে মেনলি দেখাবো তোমাদের নাউন। নাউন কোন কোন জায়গাতে একটি সাফিক্স প্রিফিক্স করার ক্ষেত্রে যে গ্যাপগুলো থাকবে, এখানে নাউন বসবে না অ্যাডজেক্টিভ বসবে না অ্যাডভার্ব বসবে না ভার্ব বসবে, সেটি তুমি সেই সেন্টেন্সের বাক্যর উপরে ডিপেন্ড করেই তুমি করতে পারবে। আমি কিছু টেকনিক বলবো, সেই টেকনিকগুলো অবলম্বন করলেই তুমি সহজে অ্যান্সারটা করতে পারবে। যেমন নাউন কোথায় বসবে, এখানে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, বাট আমার নাউনটা কোথায় বসে সেটা নিয়ে আমি কথা বলবো। আমি মুখে বলবো, তোমরা একটু মনোযোগ সহকারে লিখে দিবে, তাহলে তোমাদের কাছে খুব সহজ হবে। আমার কথা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে আপনার কথা আমরা স্পষ্ট বুঝতে পারছি না, আবার ক্লিয়ার করব। তোমরা যদি কমেন্ট বক্সে লিখো যে এই কথাটি বুঝতে পারেনি, পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। 1 নম্বর কৌশল আমি অবলম্বন করছি যে নাউন কোথায় বসে। তোমরা লিখতে পারো যে আমরা জানি যে আর্টিকেলের ভিতরে আছে এ অবলিক অ্যান অবলিক দা। এ আর্টিকেলের পরে যদি সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে কি থাকে, ব্ল্যাঙ্ক থাকে, শূন্যস্থান থাকে, তাহলে ওই ব্ল্যাঙ্কের যে ওয়ার্ডটি আছে ওই ওয়ার্ডটিকে অবশ্যই কি করতে হবে, নাউন করতে হবে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় আমি একটা কৌশল বলেছি, সেটা কি, যেটা হচ্ছে আর্টিকেল এ এন্ড দি, এই 3টা যে ওয়ার্ডের পরে, এই 3টা ওয়ার্ডের পরে যদি শূন্যস্থান থাকে, ব্ল্যাঙ্ক থাকে, তাহলে ওই যে ব্ল্যাঙ্কের ভিতরে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে আমাকে কি করতে হবে, নাউন করতে হবে, এখানে নাউন বসবে। ক্লিয়ার? 1 নাম্বার ক্লিয়ার। 2 নাম্বার, আমি খুব সহজে কথাগুলা বলার চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে সেটা লিখবে এবং সে অনুযায়ী তোমরা দেখবে প্যাসেজগুলোতে, এবং সেইখানে যে গ্যাপগুলো থাকবে যদি নাউন বসে অবশ্যই এই টেকনিকগুলো তোমাকে ফলো করলে তুমি সহজে করতে পারবে। 2 নম্বরে বলা হচ্ছে যে সাবজেক্ট অথবা অবজেক্ট, কি বলা হলো, সাবজেক্ট অথবা অবজেক্ট, অবজেক্টের জায়গা সাবজেক্টের জায়গা অথবা অবজেক্ট যেখানে বসে, আমরা তো স্ট্রাকচার দেখেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো সাবজেক্টের জায়গায় শূন্যস্থান অথবা অবজেক্টের জায়গায় যদি শূন্যস্থান থাকে, ব্ল্যাঙ্ক থাকে, তাহলে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা অবশ্যই কি হতে হবে, নাউন হতে হবে। আমরা সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে যদি এই জায়গাতে সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গাতে যদি সাফিক্স প্রিফিক্সের শূন্যস্থান থাকে, যে প্যাসেজটি থাকবে, অবশ্যই আমরা সেই জায়গাতে কি বসাবো, নাউন বসাবো। ক্লিয়ার? আমার মনে হয় আমি যে 2টি টেকনিক বা কৌশল যেটা আমি বলেছি তোমরা মনে হয় প্রত্যেকেই বুঝেছ।
3 নম্বরে বলবো আমি যে 3 নম্বর কৌশল সেটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের পরে যদি শূন্যস্থান থাকে, প্রিপজিশনের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা সেই শূন্যস্থানে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটির অবশ্যই আমরা তাকে নাউন বানাবো। 3 নম্বর কি বললাম আরেকবার আমি রিপ্লাই করছি, যারা অনলাইনে আছো অথবা যারা পরে আমার এই লেকচারটা শুনবে তারা একটু মনোযোগ সহকারে খাতাতে লিখলে সেটা তোমার কাছে খুব সহজ হবে। বললাম প্রিপজিশন এরপরে যদি শূন্যস্থান থাকে, ব্ল্যাঙ্ক থাকে, ওই ব্ল্যাঙ্কের যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি অবশ্যই কি করতে হবে, নাউন করতে হবে। 4 নম্বরে বলবো আমি নেক্সট 4 নম্বরে যে টেকনিকটা বা কৌশলটা আমাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমরা জানি যে টু হ্যাভ ভার্ব আছে, টু হ্যাভ ভার্ব যেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই 3টি অক্সিলারি ভার্ব যখন মূল ভার্ব হিসাবে কাজ করবে, দেখা গেছে এই 3টি যে অক্সিলারি ভার্ব না হয়ে সে নিজে মূল ভার্ব হিসাবে কাজ করছে, তখন আমরা সেটাকে বলবো সেই এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, সেই শূন্যস্থানে যে ওয়ার্ডটি থাকবে সেটাকেও আমরা নাউন করব। প্রিয় শিক্ষার্থী, আমি অলরেডি 4টা কথা বলেছি, একটি আর্টিকেল, একটি হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট, আরেকটি বলেছি প্রিপজিশন, আরেকটি বলেছে কি যেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব হিসাবে যখন ব্যবহৃত হবে তখন এরপরে যদি শূন্যস্থান থাকে তখন সেটাকে আমরা কি বলবো, অবশ্যই সেটা হবে নাউন হবে। 5 নম্বরে আমরা বলবো 5 নম্বরে আরেকটি কৌশল তোমাদেরকে আমি বলবো যেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন হচ্ছে যে পসেসিভ প্রোনাউনের পরে অথবা পসেসিভ প্রোনাউন বা নাউনের পরে যখন কোনো যদি শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের ভিতরে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটিকে অবশ্যই আমরা কি করব, আমরা সেটাকে নাউন বানাবো। তাহলে কি বললাম, পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের পরে যদি শূন্যস্থান থাকে অবশ্যই সেই পসেসিভ প্রোনাউনের যে ওয়ার্ড শূন্যস্থানের যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটিকে অবশ্যই আমরা কি করব, আমরা সেটা নাউন করব। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা আমার প্রত্যেকটি কথা বুঝতে পারছো। তোমরা যদি আমার এই কথাগুলা মানে প্র্যাকটিস করার সময় স্মরণ করো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আরেকটি বলবো নাউনের ক্ষেত্রে 6 নাম্বার, সেটা আমি তোমাদের একটু বলবো। 6 নাম্বারে কি আছে? 6 নাম্বার হলে আমরা জানি যে অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ এর পরে যদি কোনো শূন্যস্থান থাকে, আমি হালকা লিখেছি এবং আমার কথাগুলা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে একটু শুনবে, সাথে সাথে তোমরা খাতাতে নোট নেবে, তাহলে তোমরা পরবর্তী এই অনলাইনে যে ক্লাসটি হয়েছে তোমাদের কাছে সহজ মনে হবে এবং প্র্যাকটিসের ক্ষেত্রে আরও সহজ মনে হবে। 6 নাম্বার কি বললাম, অ্যাডজেক্টিভের পরে যদি কোনো শূন্যস্থান থাকে, অ্যাডজেক্টিভ আছে তারপরে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কের ভিতরে একটি ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডটিকে তোমাকে কি করতে হবে, নাউন করতে হবে। তা আমি অলরেডি সাফিক্স প্রিফিক্সের যে অর্থটা করেছি এবং আমি নাউনটা কোথায় বসবে, কিভাবে বসবে একটি প্যাসেজ একটি সেন্টেন্সের মধ্যে, সেটা নিয়ে আমি অলরেডি 6টি তোমাদের টেকনিকের কথা বলেছি। আমার মনে হয় এই 6টি টেকনিক, আরেকটি আছে ট্রান্সিটিভ ভার্ব, যদিও ট্রান্সিটিভ ভার্ব নিয়ে আমি আর কথা বলবো না, এই 6টি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা যদি এই নাউনের যে ব্যবহারগুলা, নাউন কোথায় কোথায় বসে, নাউন কি থাকলে বসবে, এখানে নাউনই হবে, এটা তোমাদের অবশ্যই জানা উচিত। যদি এইভাবে তোমরা এই টেকনিকগুলো অবলম্বন করে এবং সেটাকে বাংলা অনুধাবন করে বাংলা বুঝে যদি অ্যান্সার করো
কখনোই সাফিক্স প্রিফিক্স ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা আমার কথা বুঝতে পেরেছ যে আমি কি বলছি। তো তোমাদের যে এখন পর্যন্ত যে সাফিক্স প্রিফিক্সের যে নিয়ম, এটুকু তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। বাকি ক্লাসে আমি তোমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব এটি নিয়ে আমি পরবর্তী কিভাবে বসবে সেটা নিয়ে কথা বলবো। সাথে সাথে এটি যখন শেষ হয়ে যাবে তখন তোমাদেরকে যেমন ভার্ব থাকলে কিভাবে নাউন করব সেই টেকনিকটাও কিন্তু তোমাদের বলে দেওয়া হবে। তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করো তোমাদের কাছে এই সাফিক্স প্রিফিক্স 5 মার্ক যে সাফিক্স প্রিফিক্স আছে 5 মার্কস জিএসসি এক্সাম, সেখানে তোমরা খুব সহজে অ্যান্সারটা করতে পারবে। কোনো টেনশন করার দরকার নেই। টপিকটা খুবই সহজ যদি পড়ো, আর যদি না পড়ো তাহলে তো না পড়লে তো সব কিছুই কঠিন। তা আমার মনে হয় যারা অনলাইনে আছো তোমরা